এখন দেখছেন বাঁশবেড়িয়ার কার্তিক পূজা বা উৎসব 2024 পার্ট 2। এই ভিডিওর আগের ভিডিওটা ছিল পার্ট 1। আশা করি দেখে থাকবেন। যদি না দেখে থাকেন, এই বাঁশবেড়িয়ার প্রায় 14টা পুজো প্যান্ডেলের ছবি আমি দিয়েছি, সেটা দেখে নেবেন। এবং এইটা যেটা দিচ্ছি পরের ভিডিও পার্ট 2, এটাও দেখার অনুরোধ রইল। বাঁশবেড়িয়ার এই কার্তিক পূজা বা উৎসবের যে তিথি চলছে, এই সময়কে কেন্দ্র করে এখানে কার্তিক পুজো শুধু হয় তা নয়, এখানে বা এখানকার মানুষজনরা বিভিন্ন দেবী দেবতা বা তাদের আরাধ্য দেবতা বলে এনারা, তাদের পূজা করে থাকেন। তো বিভিন্ন প্যান্ডেল, বিভিন্ন যে ক্লাব সংগঠন তাদের নিজের নিজের মতো করে পুজো করে। সেই পুজো আমি এর আগে 14টা ভিডিও দিয়েছি, সেটা আশা করি দেখে থাকবেন। এর পরের ভিডিওতেও আমি দিচ্ছি 5খানা প্যান্ডেলের প্রতিচ্ছবি এবং তার প্রতিমা। আপনারা দেখতে থাকুন। এই বাঁশবেড়িয়া কার্তিক পুজো বা উৎসবের সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। কাটোয়া গ্যালোপিন লোকাল 2:30 ছাড়বে, ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা যাব বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া যাচ্ছি, সেখানে বাঁশবেড়িয়া কার্তিক লড়াই দেখতে। হাওড়াতে 2:30 কাটোয়া গ্যালোপিন লোকাল সঠিক সময়ে ছেড়ে পৌঁছে গেল, ব্যান্ডেল রেল স্টেশনে থামলো। এই ট্রেন যাবে কাটোয়া। আমি যাব বাঁশবেড়িয়া, সেখানে যাব, দেখব, পরিদর্শন করব। সেই ছবি আপনাদের সামনেও আমি দেখাবো। ট্রেন বাঁশবেড়িয়া ঢুকে পড়েছে, বাঁশবেড়িয়া রেল স্টেশন। বাঁশবেড়িয়াতে নেমে পড়লাম, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে কাটোয়ার দিকে। আমরা নেমে পড়লাম বাঁশবেড়িয়া। হাওড়া থেকে বাঁশবেড়িয়া 42 কিলোমিটার দূরত্ব। ট্রেন ছেড়ে চলে যাচ্ছে কাটোয়ার দিকে। এটা হাওড়া কাটোয়া গ্যালোপিন লোকাল। আমরা যাব বাঁশবেড়িয়া টাউনের ভেতর। সেখানে কার্তিক পুজোর একটা প্রস্তুতি আছে, সেখানে সেই পূজা আমরা পরিদর্শন করব। আমি একটু প্ল্যাটফর্মের ওভারব্রিজে উঠে বাঁশবেড়িয়া রেল স্টেশনটা আমি একটু দেখাবার চেষ্টা করছি। আমরা এলাম এই দিক থেকে, হাওড়া থেকে এলো বাঁশবেড়িয়া। আমার ঠিক উল্টো দিকে এই চলে গেল কাটোয়ার দিকে। এই হচ্ছে বাঁশবেড়িয়া রেল স্টেশন বা প্ল্যাটফর্ম। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। বাঁশবেড়িয়া রেল স্টেশন বেশ ভালো। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, ফ্লাইওভারে পার করে আমরা নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এসে বাইরে দিয়ে বেরোচ্ছি। এই হচ্ছে বাঁশবেড়িয়া রেল স্টেশনের বাইরের পোর্শন। আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম। প্রথমেই বলি বন্ধুরা, আমরা বাঁশবেড়িয়া রেল স্টেশনের বাইরে এসে একটা অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম বাঁশবেড়িয়া এই কার্তিক পূজার যে বিভিন্ন ধরনের ঠাকুরগুলো হবে, প্যান্ডেলগুলো, সেগুলো পরিদর্শনে বেরোলাম। আমরা এখন কোথায় যাচ্ছি? অটো ভাই বললেন আমরা যাচ্ছি গণেশ ভাট বলে একটি জায়গা। চলুন যাই, দেখি। এখানে দেখতে পাচ্ছি একটা শিব ঠাকুর তৈরি হচ্ছে, রংচং হচ্ছে। আরও এক জায়গায় দেখলাম ঠিক পাশাপাশি, এখানেও শিব ঠাকুর প্রায় তৈরি, আর এখানে হচ্ছে গণেশজির রংচং। তো যাই হোক, এই 3খানা ঠাকুর একসাথে দেখলাম। যাই হোক, আমরা স্থানীয় একজন ছেলে, তার নাম বিশ্বজিৎ হালদার, অটো চালক। উনি আমাদের গলিঘালা সব পার করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। সাথে বেশ লাইটিং, আলোকসজ্জা, বেশ চোখে পড়ার মতো। আমরা পৌঁছালাম 75তম বর্ষ একটা পূজা কমিটির পূজা প্যান্ডেলে। এখানকার পূজা প্যান্ডেলের বা কমিটির নাম হচ্ছে নারায়ণতলা পূজা কমিটি। এখানকার যে দেবতা এরা অনুষ্ঠিত করেছে সেটি হচ্ছে নারায়ণ। এই সামনে যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন, এটা নারায়ণ প্রতিমূর্তি বা প্রতিমা। তো এনারাই বললেন যে এখানে রাম থেকে রাবণ সব পুজো একজন একটা পুজো কমিটি করে থাকে। এখানে সবাই যে কার্তিক ঠাকুর করবে তা কোনো কথা নয়। এখানে বিভিন্ন আরাধ্য দেবতার পুজো করতে পারে বা হয়।
এসে দেখি এখানে তারস্বরে সব বাদ্যযন্ত্র বাজছে, কথা বলার মতন পরিস্থিতি নয়। তবে দেখুন এদের ঢোল সানায় ডগর কাঁড়া নিয়ে চলছে এদের বাদ্যযন্ত্রের যে তাল বোল, সেটা নিয়ে নাচ এবং প্রদর্শন। বাঁশবেড়িয়া কার্তিক পুজো এবং রাজ পূর্ণিমা যে চলছে সেই আবহে বাঁশবেড়িয়ার এই আলোকসজ্জা। আমরা এসেছি বাঁশবেড়িয়াতে, বিভিন্ন রকম ঠাকুর বা দেবদেবী এখানে সব প্রতিষ্ঠিত করেছে, অনুষ্ঠিত করেছে, সেগুলো আমরা একটু ঘুরে দেখবার চেষ্টা করছি। আমরা এসেছি কলকাতা থেকে, হাওড়া থেকে ট্রেন ধরলাম 2:30 মিনিট, বাঁশবেড়িয়াতে পৌঁছালাম বেলায় বেলায়। একটা টোটো ভাড়া করে আমরা ঘুরছি এই বাঁশবেড়িয়া শহরে, বিভিন্ন রকম ঠাকুর দেখছি, খুব ভালো লাগছে। আপনাদের সামনে আমি আরো কিছু ঠাকুর তুলে ধরবো, একটু লক্ষ্য করুন। আমরা পৌঁছে গেলাম জাগরণী যুবক সংঘ, ক্ষুদিরামপল্লী গড়বাড়ি কলোনি, বাঁশবেড়িয়া, হুগলিতে। আপনারা দেখুন এনাদের প্যান্ডেলটা। আমি ধীরে ধীরে একটু ভেতরে ঢোকার চেষ্টা করব। তার আগে দেখুন এনাদের একটা মানে পুজো উদ্বোধন হবে, একজন মহারাজ সেখানে বক্তৃতা দিচ্ছেন এবং দেখতে পাচ্ছি ডায়াসের উপরে অনেক রকমের সব মানে গরিব দুঃখীদের জন্য যেমন বস্ত্র দান আছে হয়তো সব মেধাবী ছাত্রছাত্রীদের জন্যও হয়তো তাদের কোনো পুরস্কৃত করার সব জিনিসপত্র রয়েছে। যাই হোক বন্ধু, এই হচ্ছে প্যান্ডেলের সামনে পোর্শন। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকবো এবং আপনাদের সামনে দেখাবার চেষ্টা করব। আমি যে প্যান্ডেলটি বা ভেতরে যে পূজা মণ্ডপটি দেখাবো সেটি হচ্ছে জাগরণী যুবক সংঘের পরিচালনায় এই পুজো প্যান্ডেল। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকবো। তবে দেখতে পাচ্ছি এখনও সামনে ফিতে লাগানো আছে, অর্থাৎ উদ্বোধন এখনও হয়নি। এনারা বললেন কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হয়ে যাবে। তো আমি সাইডে একটু দাঁড়িয়েছিলাম যে উদ্বোধনের অপেক্ষায়। তার মধ্যেই দুজন পুজো কমিটির মেম্বার এসে আমাকে বললেন আপনি কোথা থেকে এসেছেন। আমি বললাম কলকাতা থেকে আমি এসেছি। তখন উনি বললেন, বুঝতে পারলেন যে আমি একজন ইউটিউবার। তখন ওনারা আমাকে বললেন আপনি এক কাজ করুন, পুজো উদ্বোধন কখন হবে সেটাও ঠিক বলা যাচ্ছে না, আপনি ভেতরে ঢুকুন এবং আপনি ছবি টবি তুলুন বলে আমাকে পারমিশন দিলেন। এই বলে আমি ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম। আপনারা দেখুন এনাদের প্যান্ডেলের চালচিত্র এবং গঠনশৈলী। আমি যেটা জিজ্ঞেস করলাম যে আপনাদের এই থিমের নাম কি, ওনারা বললেন বিলুপ্ত প্রায় পাখিরালয়। হ্যাঁ বন্ধু, দেখতে পাচ্ছেন এই যে এনাদের যে থিম বিলুপ্ত প্রায় পাখিরালয়, এখানে অসংখ্য পাখি সব তৈরি করা আছে। দেখতে পাচ্ছি কেউ উড়ে বেড়াচ্ছে এবং বসে আছে এবং প্রায় লাখো লাখো পাখির মডেল এই প্যান্ডেল তৈরি করা আছে, যেটা ওনারা বলেছেন বিলুপ্ত প্রায় পাখিরালয়। এটাই দেখাতে চেয়েছে এই পুজো কমিটি। তো যাই হোক, প্যান্ডেলটি দুর্দান্তভাবে সাজিয়েছে, দেখতে পাচ্ছি চোখ ধাঁধানো প্যান্ডেল। আর তবে যেটা দেখতে পাচ্ছি এখানে এখনও যে কার্তিক মহারাজ, উনি এখনও ঠিকভাবে সেজে উঠতে পারেনি বা সময়ের হয়তো কুলিয়ে উঠতে পারেনি। দেখতে পাচ্ছি এখনও তার বসন পড়াতে বাকি আছে, এইটুকু আমি দেখতে পেলাম। তো যাই হোক, আপনারাও দেখুন সেই দৃশ্য। কার্তিক বাবাজি এখনও সেইভাবে সেজে ওঠেনি, তবে সেজে আজ রাতের মধ্যেই হয়তো সেজে উঠবে বলা ভালো। আজ 15/11/2024, আগামীকাল 16/11/2024 এই পুজো অনুষ্ঠিত হবে আগামীকাল। আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে, আমরা সকলেই জানি। আরও একটা বিষয় বলা ভালো, এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আগামীকাল এখানে কোনো অটো নিয়ে ঢোকা যাবে না, পায়ে হেঁটে ঠাকুর দেখতে হবে।
কিন্তু আমাদের যা বয়স বা আমাদের যা পরিস্থিতি, তাতে এই বাঁশবেড়িয়া পায়ে হেঁটে বেরোবার বা ঘুরে বেড়ানোর পরিস্থিতি আমাদের অন্তত নেই। আমি খুব প্ল্যান করেই এসেছি, জানি আগামী দিনে পুজো, তাই আগের দিন এসেছি। হয়তো কিছু সাজানো গোছানো বাকি আছে বটে, তবু আমরা টোটোই করে এই বিষয়গুলো দেখতে পাবো, ঘুরতে পাবো। তো যাক, সেদিক থেকে আমরা সফল লাভ করেছি। দেখুন এই প্যান্ডেল, দুর্ধর্ষ প্যান্ডেল, আপনারাও দেখতে পাচ্ছেন। আমি পুরো ক্যামেরা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি যে কি বলবো, প্রচুর খেটেছে এই যে যিনি প্যান্ডেল তৈরি করেছেন, যিনি শিল্পী বা যারা ভাবনা চিন্তা করেছে যে বিলুপ্তপ্রায় পাখিরালয় তাদেরকে এই প্যান্ডেলে নিয়ে আসবে বা প্রদর্শন করাবে, সত্যি তারা সার্থক। যাই হোক, আমরা এই পুজো প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। অটো ভাই বললেন আমাদের এখন নিয়ে যাবেন রামকৃষ্ণ সঙ্গে। বাঁশবেড়িয়ার বিভিন্ন রাস্তা অলিগলি পার করে আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ সঙ্গ। এটি ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়ায় অবস্থান করছে। তো যাই হোক, একটি বিশাল মাঠ, সেই মাঠে দেখতে পাচ্ছি একটা মন্দির রূপী একটা প্যান্ডেল তৈরি হয়েছে। এখানে এসে আমি কথা বলে যেটা জানতে পারলাম যে এই মন্দিরের নাম হচ্ছে লন্ডনের শ্রী স্বামীনারায়ণ মন্দির। হ্যাঁ বন্ধু, লন্ডনের স্বামীনারায়ণ মন্দির, এর যদি ইতিহাস একটু ব্যাখ্যা করা যায় তাতে বলা যায় এটা নিয়াসডেন মন্দির নামে পরিচিত লন্ডনে। এই মন্দিরটি সম্পূর্ণরূপে ঐতিহ্যগতভাবে পদ্ধতি এবং উপকরণ ব্যবহার করা নির্মিত। শ্রী নারায়ণ মন্দিরটিকে ব্রিটেনের প্রথম খাঁটি হিন্দু মন্দির হিসাবে বর্ণনা করা হয়েছে। ছিল ইউরোপের প্রথম ঐতিহ্যবাহী হিন্দু পাথরের মূর্তি। এটি বোচাসনবাসী শ্রী অক্ষয় পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা একটি অংশ এবং 1995 সালে প্রমুখ স্বামী মহারাজের দ্বারা উদ্বোধন করা হয়েছিল এই মন্দিরটি। সেই মন্দিরের যে অনুকরণে এই স্বামীনারায়ণ মন্দির, যেটা বলছেন রামকৃষ্ণ সংঘ তৈরি করেছেন এখানে কার্তিক পুজো উপলক্ষে। এখানে সেই কার্তিক পুজোর প্যান্ডেল হিসেবে সেটা মানুষজন বা আমরাও এসেছি, দেখছি। এতক্ষণ বাইরের প্রতিচ্ছবি এবং প্রতিমা দেখালাম, দেখুন এবারে প্যান্ডেলের ভেতরের যে চালচিত্র গঠনশৈলী সেটা খানিকটা আমি দেখাবার চেষ্টা করছি। তো এখানে দেখতে দেখতে দেখা হয়ে গেল মৃৎশিল্পীর সাথে। দেখুন সামনে ইনি দাঁড়িয়ে আছেন। মৃৎশিল্পীর নাম তপন কুমার সাহা, ইনি বাঁশবেড়িয়ারই মৃৎশিল্পী। এনার সাথে খানিকটা কথা বললাম। এই মৃৎশিল্পী এই প্রতিমূর্তি তৈরি করেছেন। স্যালুট মৃৎশিল্পীকে, নিখুঁতভাবে এই শিল্পী তৈরি করেছেন। পরবর্তীকালে কথা টথা বলার পরে উনি আমাকে অনুরোধ করলেন যে আপনারা এই যাবার পথেই আমি যেখানে ঠাকুর তৈরি করি সেই কারখানাও দেখতে পাবেন। আমি কথা দিলাম, বললাম ঠিক আছে, যাবার পথে আপনার কারখানা আমি নিশ্চয়ই দেখব। অটো ভাই নিয়ে এলেন ওই জায়গায়। এখানে শিবতলা বা শিবতলা পাড়া বলে খ্যাত। এখানে একটা শিব ঠাকুর তৈরি হচ্ছে। দেখুন তার মডেল, এটি একটা ছোট্ট শিব মূর্তি। আর দেখুন এই পাশে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে 22 হাত লম্বা, এটা একটা শিবের মূর্তি। এই শিবের মূর্তি যেহেতু 22 হাত লম্বা, দেখুন এখানে বাঁশ টাঁশ দিয়ে একটা মাচা তৈরি করে সেই শিব মূর্তিকে সাজানো গোছানো রং টং হচ্ছে, যা আমি দেখছি এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি। আমরা দেখতে দেখতে দেখাও হয়ে গেল সেই তপন কুমার সাহা মৃৎশিল্পীর সাথে। এটাই হচ্ছে ওনার বাড়ির পাশে। দেখুন লোকনাথ মডেলটা আপনি দেখতে পাচ্ছেন। ওই যে আগেই বললাম যে এই বাঁশবেড়িয়াতে শুধু কার্তিক পুজো হয় এমনটা নয়, এখানে সব দেব দেবতাকে সামনে নিয়ে আসে এক একজন ক্লাব কর্তৃপক্ষ, তাদের মতন আরাধ্য দেবতা হিসেবে পুজো করেন। এখানে রাম রাবণের যেমন পুজো হয় লোকনাথের পুজো হয়, অনেক কিছু দেব দেবী দেখুন সামনে দেখতে পাচ্ছেন, এই সবের পুজো টুজো হয়। এবং আপনাদেরকে আমি দেখাবো যে ওই যে মৃৎশিল্পী তপন কুমার সাহা মহাশয়, ঠিক পাশেই হচ্ছে তার কারখানা। তবে এসে দেখছি এখানে আরও এক সাহাবাবুর কারখানা আছেন,
পাশাপাশি দুটো কারখানা, যাক আমার তো ভালোই হলো। আমি এখানে এসে সেই দুটো কারখানাতে যে আরও মাটির মূর্তির যে তৈরি হচ্ছে সেটাও আমি দেখলাম। এখানে দেখতে পাচ্ছি একটা নারায়ণ মূর্তি, এখানেও একটা নারায়ণ মূর্তি প্রায় সম্পূর্ণ মুখে। দেখুন এই মৃৎশিল্পীর কারখানা সব তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটা লোকনাথের প্রতিমূর্তি এবং পাশে দেখতে পাচ্ছি গণেশকে সাজানো হচ্ছে। দেখুন তার সহকর্মীরা এই মৃৎশিল্পী বা মাটির মূর্তি তৈরি করতে সব ব্যস্ত। এই আগামীকাল যেহেতু সব পুজোর দিন 16 তারিখ, মানে 16/11/2024, সামনে দেখা যাচ্ছে একটা ভোলে বাবা শিব মূর্তি। এখানে কালী ঠাকুর রং টং হচ্ছে। আর এখানে সব দেখতে পাচ্ছি কার্তিক, এটা শিবু দুর্গা এও কমপ্লিটের মুখে, এবং এটা হচ্ছে কার্তিক ঠাকুর, সব সাজিয়ে গুছিয়ে সব তৈরি। প্যান্ডেলের যাবার মুখে এরা পা ফেলে আছে। তো যাই হোক, পাশে আরও একটা শিব মূর্তি, এবং দেখা যাচ্ছে যে এখানে সব জামাই কার্তিক বা সব রাজা মহারাজাদের বেশ পরে বসে আছে। এরা প্যান্ডেলে প্যান্ডেলে যাবে বলে অপেক্ষা করছে। যাই হোক বন্ধু, এই ছিল বাঁশবেড়িয়া আমাদের কার্তিক পূজা বা উৎসব দেখার বিষয়। আমরা এলাম, আমরা প্রায় মোট 20টি ঠাকুর আমরা দেখলাম, এবং তার প্রতিচ্ছবি এর আগেই আমি 14খানা ঠাকুর পার্ট 1-এ দেখিয়েছি। এটি হচ্ছে পার্ট 2। আপনারা পরবর্তীতে আরও 5খানা পূজা মণ্ডপ এবং প্রতিমা দর্শন করুন, এবং তার গতি প্রকৃতি, তার তথ্য সম্বলিত সবই এখানে দিলাম। আমরা হাওড়া থেকে বাঁশবেড়িয়াতে নেমেছি। নেমে একটা টোটো ভাড়া করেছি, যে টোটো 400 টাকা আমাদের নিয়েছেন। মোটামুটি ঘন্টা 3 ঘুরিয়ে আমাদেরকে প্রায় 20খানা ঠাকুর দেখিয়ে আবার আমাদের বাঁশবেড়িয়া রেল স্টেশনে পৌঁছে দিয়েছে। সেখান থেকে আমরা কলকাতা অভিমুখে আমরা চলে এসেছি। আগামী 19 তারিখে হচ্ছে এই বাঁশবেড়িয়াতে হচ্ছে প্রসেশন। এখানে সব ঠাকুর রাস্তায় বেরোবে নিজের নিজের সব আলোকসজ্জা নিয়ে। সেখানেও খুব সেই সময়টাও খুব ধুমধাম হয়। কেউ মনে করলে আপনারা এখানে আসবেন এবং এসে এই চন্দননগরের মতন যে আলোকসজ্জা সাজিয়ে গুছিয়ে প্রসেশন দিয়ে প্রত্যেকটা ঠাকুর এখানে বের হবে। আমাদের অটো ভাইয়ের একটু পরিচয়টা নিয়ে নিই। তোমার নাম বিশ্বজিৎ, তুমি এই বাঁশবেড়িয়ার ছেলে এবং তুমি এই অটো চালাও। বাহ, তোমার নামটা কি? বিশ্বজিৎ। তোমার ফোন নাম্বার আছে? একটু বলো। 9748521914। আর একটু বলো। 9748521914। তোমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? আছে। আমাদের অটো চালক বিশ্বজিৎ হালদার আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন। বাঁশবেড়িয়ায় এসেছিলাম, এই অটো ভাইয়ের সাথে পরিচয় হলো। এই বিশ্বজিৎ হালদার আমাদের প্রায় 20টা ঠাকুর দেখিয়েছেন। তার বিনিময়ে আমাদের সাথে উনি 500 টাকা চেয়েছিলেন। 400 টাকায় রফা হয়ে উনি ভালোভাবে আমাদের ঠাকুর দর্শন করিয়েছেন এবং স্টেশনে পৌঁছে দিয়েছেন। ধন্যবাদ বিশ্বজিৎ হালদার। তো যাই হোক বন্ধুরা, এই ছিল বাঁশবেড়িয়ার ছবি এবং তার ভিডিওগ্রাফি, যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে রাখলাম। আশা করি ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো একটা অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।